ধারা অজান্তেই যন্ত্রের মতো উপর-নিচ মাথা নাড়াল, যার অর্থ হ্যাঁ। শ্রাবণ ভ্রু কুচকাতেই ধারা ফটাফট ডানে বাঁয়ে মাথা নাড়াল, যার অর্থ জোরালোভাবে না, কোনোভাবেই না, এ হতেই পারে না। শ্রাবণ কিছুটা থতমত খেয়ে আরেকটু সতর্ক কণ্ঠে বলল, হা করে না থেকে চুপচাপ খাও, নুডলস ঠান্ডা করেই দিয়েছি। ধারা এরপর 1 চামচ নুডলস মুখে নিল। আসলেই কিছুটা ঠান্ডা হয়েছে নুডলসটা, খেতেও ভালো লাগছে। শ্রাবণও আর চোখে খেয়াল করল এবার মেয়েটা খেতে পারছে কিনা। কোনো কথা নেই কারো মুখে, নীরবতা নেমে এলো কয়েক মুহূর্তের জন্য। এদিকে সালমা বেগম নিজের আলোচনার ইতি টেনে বললেন, পাশের বাসার ভাবি এমন নাটক করছে যেন তার মেয়ে খুব ভালো বর পেয়েছে। ছেলেটাকে তো দেখলাম আমি, 1 নাম্বারের ছ্যাচরা, দেখেই টিকটকার মনে হচ্ছে। না আছে গুণ, না আছে আচার আচরণ। এমন ছেলেকে কেউ কিভাবে পছন্দ করে বিয়ে করে ভেবে পাই না বাপু। রিলেশন করে বিয়ে করে বোধহয় উদ্ধার করেছে। সামিউল শেখ টেনে টেনে বললেন, তোমার নিজের ছেলে বোধহয় খুব ভালো। সালমা বেগম হতবাক হয়ে চোখ বড় করে বললেন, অবশ্যই, আমার ছেলে তো হীরের টুকরো। ওই ছ্যাঁচড়ার সাথে তুমি কোন সাহসে আমার ছেলের তুলনা করো? হ্যাঁ, আকাশ পাতাল তফাত। আমার ছেলের মতো ছেলে হয় না। সামিউল শেখ স্ত্রীর যুক্তিতে হার মানলেন। তারপর হঠাৎ ধারাকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা বৌমা, বলো তো তোমার এই শাশুড়ির ছেলে কেমন? মানে বাহ্যিকভাবে এই গরুকে দেখে তোমার কেমন মনে হয়? ধারা চোখ বড় করে শ্রাবণের দিকে তাকাল। শ্রাবণ তখন নিচু গলায় কাশল। বোঝা যাচ্ছিল এবার রেগে উঠবে। শেষমেশ তার বাপ এই মেয়েটার সামনেও তাকে গরু বলল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ধারা হেসে ফেলল। এরপর নিজেকে ধাতস্থ করে নরম গলায় বলল, না মানে আমি কিভাবে বলি, আমি তো। শামিউল শেখ মাঝপথে থামিয়ে মুখ কুঁচকে বললেন, হ্যাঁ, বলোই না, এক পলকে বেখে তোমার কেমন মনে হয়? শুধু বলো ভালো নাকি খারাপ, এক শব্দেই জবাব চাই। সালমা বেগমও দৃঢ় চিত্তে মাথা নাড়ালেন। তারও জানা চাই। ধারার মনে হল কেউ তাকে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্নটা ছুঁড়ে দিয়েছে। চামচ ধরা হাতটাও কাঁপছে এবার। সে ভীত নয়নে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণ মুখ নামিয়ে রেখেছে বাটির দিকে। চামচ ধরা হাতটাও অকারণে নুডলসে চালাচ্ছে। সেও আর চোখে একবার ধারার দিকে তাকালো। মেয়েটা কি তাকে খারাপ বলবে? যদি ভুল করেও খারাপ বলে, তাহলে নুডলস ঠান্ডা করে দেয়া বাটিটা ফিরিয়ে নেবে বলে সিদ্ধান্ত নিল শ্রাবণ। সালমা বেগম ভাবলেন, ধারা হয়তো খারাপই কিছু বলবে। অথচ সবাইকে অবাক করে দিয়ে ধারা মিনমিন করে বলল, ভালো, উনি ভালো। ঘরে এক মুহূর্তের নিস্তব্ধতা। সালমা বেগম আর সামিউল শেখ চোখাচোখি করে হাসলেন। সালমা তো গর্বের সাথে চোখ পাকালেন নিজের স্বামীকে। শ্রাবণ থামল, চামচ মাঝপথে স্থির। কেন সে জানে না, তবে তার মধ্যে ভালো লাগা কাজ করেছে। স্বস্তির শ্বাস ফেলেছে অজান্তে। ধারার মুখে হালকা একটা সরল হাসি, একটা নির্ভেজাল প্রশংসা যেন। কোনো প্রত্যাশা নেই, কেবল যা দেখেছে তাই বলেছে। শ্রাবণের সাথে এবার চোখে চোখ পড়ল ধারার। কয়েক সেকেন্ডের জন্য সে অপলক দৃষ্টির ভেতর যেন কিছু একটা নড়ে উঠল তার ভেতরে। তারপর সে মুখ ঘুরিয়ে নিল। কিন্তু তার গলায় এবার কোনো বিরক্তি ছিল না, শুধু এক টুকরো নরম দীর্ঘশ্বাস। সালমা বেগম এবার হুট করে ধারার দিকে তাকিয়ে বলে উঠলেন, আরে মাশা আল্লাহ, আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। ধারাকে কত সুন্দর লাগছে। হ্যাঁ রে শ্রাবণ, তুই এসব ড্রেস আরও কয়েকটা এনে দিস তো, তোর পছন্দ আছে বলতে হবে। নুডলস খেতে থাকা ধারা এবার কেশে উঠল। শুধু তারই নয়, বেচারা শ্রাবণেরও বিষম লেগে বাজে অবস্থা, শোচনীয় পরিস্থিতি। আজব কারবার, আজ কি সবার বিষম লাগার রোগ হলো নাকি? একসাথে দুজনকে বিষম লেগে কাশতে দেখে কোনোমতে হাসি আটকে রাখলেন সামিউল শেখ। শ্রাবণও অবাক হয়েছে ধারাকেও কাশতে দেখে। সে কোনোমতে বুকে হাত দিয়ে পানি খেল। ধারাও শ্রাবণে দেখা দেখি পানি খেল। তবে অবাক হয়েছে মেয়েটা, কারণ সে আসলেই জানত না যে শ্রাবণ তার জন্য এই জামাগুলো কিনে এনেছে। লোকটা তার জন্য জামা কিনেছে? বিষয়টা হুট করে শুনে বুঝে নিতে পারেনি ধারা, কারণ ড্রেসগুলো আসলেই খুব সুন্দর। অবস্থা স্বাভাবিক করতে সামিউল শেখ কিছু একটা মনে করার ভঙ্গিতে বলে উঠলেন, ও ভালো কথা। শ্রাবণ শোন, আগামী 7 দিন তোর আর অফিসে যেতে হবে না।
কয়েকদিন আগে এই কথা শুনলে শ্রাবণ খুশিতে লুঙ্গি ডান্স দিত, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এখন বাইরে না গিয়ে বাড়িতে থাকা মানে পিচ্চি মেয়েটার আশেপাশে থাকা। মেয়েটাকে চোখের সামনে দেখলেই অস্বস্তি হচ্ছে শ্রাবণের। তাই ভ্রুকুচকে বলল, কিন্তু কেন আমি মোটেই বাড়িতে বসে থাকব না বাবা? সামিউল শেখ এক গ্লাস পানি খেয়ে বললেন, কথাটা শেষ করতে দাও। আমি বলেছি অফিসে যাবে না, কিন্তু বাড়িতে বসে থাকবে তা তো বলিনি বাপ। ধারাও এবার উৎসুক হয়ে নুডলস চিবোতে চিবোতে তাকালো সবার দিকে। ব্যাপারটা সেও বুঝতে আগ্রহী। শ্রাবণ ভ্রুকুচকে জানতে চাইল, তাহলে? সামিউল শেখ এবার সালমা বেগমের দিকে তাকিয়ে বললেন, ধারার চাচা করিম সাহেব কল করেছিল। গ্রামে নাকি রীতিনীতি আছে যে বিয়ের পর জামাই গিয়ে 7 দিন শ্বশুরবাড়িতে বউসহ থেকে আসে। তো তাই কালকে শ্রাবণকে আর বৌমাকে মোহনপুর পাঠিয়ে দেব। ধারার ফুফুও নাকি এসেছে, তাই দেখা করে আসুক। মাথায় বজ্রপাত পড়ল শ্রাবণের। পাগল নাকি? সে গিয়ে গ্রামে 7 দিন থাকবে, তাও আবার এই মেয়েটার সাথে? কক্ষণই না, অসম্ভব। শ্রাবণের ভ্যাবা চাকা খাওয়া দৃষ্টি দেখে সামিল শেখ যা বোঝার বুঝলেন, তাই কঠোরভাবে বললেন, শোনো শ্রাবণ, সব কিছুর একটা নিয়ম আছে। বিয়ে যেহেতু হয়েছে, এখন না গেলে মানুষজন খারাপ বলবে। গ্রামের সবাই জামাই বউকে দেখতে আসবে। এমনিতেও তোমাদের বৌভাতের অনুষ্ঠান হয়নি। আর তাছাড়া ধারাও একটু গ্রাম থেকে ঘুরে আসুক। আবার কবে যে যেতে পারে তা তো জানা নেই। শ্রাবণ এবার রেগে গিয়ে সজোরে বলল, কিন্তু বাবা, আমি যেতে পারবো না। শুধু ওকেই পাঠিয়ে দাও, আমাকেই কেন যেতে হবে? ওসব ঝামেলা নিতে পারবো না আমি। আর তাছাড়া গ্রামে থাকতে আমার অসুবিধা হয়। ওমন অজপাড়াগায় আমি 7 দিন থাকতে পারবো না। ধারা হাতের বাটিটা আবারও কোলে নামিয়ে রাখল। সামিউল শেখ এবার গম্ভীর হয়ে গেলেন। চশমা খুলে ধীরে ধীরে টেবিলে রাখলেন। চোখের দৃষ্টিটা একেবারে স্থির। ছেলের চোখে চোখ রেখে বললেন, শ্রাবণ, তোমাকে আমি কোনো দিন জোর করিনি। তোমাকে নিজের মতো বড় হতে দিয়েছি। সিদ্ধান্ত নিতে দিয়েছি, কিন্তু একটা বয়সে এসে মানুষকে কিছু দায়িত্ব নিতেই হয়। তোমার মা বাবা জীবিত আছে, তোমার জন্য সব করে। তুমি চাইলে ঘাড় ঘুরিয়ে চলে যেতে পারো। কিন্তু ধারা, ওর তো আর কেউ নেই। আমরা ছাড়া ওর দুনিয়ায় এখন আর কেউ নেই। ওর চাচার বাড়িটাই এখন ওর বাপের বাড়ি হলেও ওখানে আর কখনো থাকবে না। একটু থেমে ধরা গলায় বললেন তিনি, আর তুই তোর বউয়ের সঙ্গে শ্বশুরবাড়ি যেতে পারিস না 7 দিন? কিসের এত আপত্তি বলতো? সারা জীবন তো থাকতে বলছি না। শ্রাবণ জোরে শ্বাস নিয়ে বলল, বাবা, তুমি জানোই না, ওখানে গেলে মানুষজন কত প্রশ্ন করবে। ওর সাথে স্ত্রীর মতো আচরণ করতে হবে, আমি নিজেই মানতে পারি না। একঘেয়েমি লাগে সব। আমি কোথাও আটকে থাকতে পারবো না। সালমা বেগম এবার হালকা রাগের গলায় বললেন, তুই আটকে থাকবি না বলেই কি মেয়েটা সারা জীবন গুটিয়ে থাকবে? একদিন হলো বিয়ে হয়েছে, একটা মেয়ের স্বাভাবিক হতে একটু সময় লাগে না? শুধু নিজের কথা ভেবে কথা বলিস না শ্রাবণ। শ্রাবণ বিরক্ত হয়ে উঠে দাঁড়াল। আমি ওসব বুঝি না মা, আমি পরিষ্কার বলছি, আমি এই নাটকগুলোতে নেই। যদি যেতে হয় ও যাক, আমি যাব না। এবার সামিউল শেখ ধৈর্য হারিয়ে বেশ গম্ভীর গলায় বললেন, তুই যাবি, কারণ তোর যাওয়া দরকার। এটা শুধু একটা রীতি না, মানুষের মুখ বন্ধ রাখার জন্য না। এই মেয়েটা তোকে নিজের স্বামী বলে মানুক আর নাই মানুক, সম্মান করছে। তুই তার পাশে দাঁড়াবি না, তাহলে আমাদের মুখ দেখানোর জায়গা থাকবে না। আর গ্রামে যারা আছে তারা তোকে দেখে ধারার মর্যাদা বুঝবে। তিনি এবার নিচু গলায় বললেন, মা মরা একটা মেয়ে, ওর জীবনটা তোকে দিয়েই নতুন করে শুরু হয়েছে, আর তুই 7 দিনের জন্য ওর পাশে দাঁড়াতে পারবি না? এই কথা শুনে শ্রাবণ কিছুক্ষণ চুপ করে থাকল, মনে মনে অজুহাত খুঁজল। তারপর ধীরে ধীরে বলল, বাবা, আমি তো অফিসের কাজ, মানে মিটিং। সালমা বেগম চোখ পাকিয়ে বললেন, অফিসে তো যাচ্ছ না, অফিসে তো বলেছে রেস্ট নাও। তুমি এখন আবার অফিসের অজুহাত দিচ্ছ? তোমার মতো ছেলে কি এমন কাজ করে যে অফিস না গেলে কোম্পানি বন্ধ হয়ে যাবে? তোমার ছোট আব্বু আছে তো? শ্রাবণ এবার গলা চড়িয়ে বলল, আচ্ছা, তো ধরো আমি অসুস্থ হয়ে পড়ি, তখন কি হবে? ওই গায়ের মধ্যে গেলে সর্দি জল লেগে যায় আমার। সামিউল শেখ ঠান্ডা গলায় হেসে বললেন,
তাহলে তো একদম যেতেই হবে। ওখানে পাকা ঘর, ফ্যান আছে, খাবার আছে। এখনকার গ্রাম আগের মতো না। আর তুই যদি জ্বরেও পড়িস, ধারা তোকে দেখে রাখবে। নতুন বউয়ের একটু অভিজ্ঞতা হোক। ধারা এতক্ষণ চুপচাপ বসেছিল, মাথা নিচু করে কথাগুলো শুনছিল। মন খারাপ লাগছে ওর, শুধু শুধু তার জন্য একটা মানুষকে এত বিরক্ত হতে হচ্ছে। বিষয়টা খুবই কষ্ট দিচ্ছে ওকে। অজান্তেই কান্না পেল তার। এ জীবনে সে সারা জীবনই কারো না কারো বোঝা হয়ে থেকেছে। আজও বোঝা হয়ে থাকতে হচ্ছে। তবে এটাও ঠিক, ধারার বাড়িতে যেতে ইচ্ছে করছে। ও বাড়িতে তার ছোট ছোট দুটো চাচাতো ভাই বোন আছে। ছোটবেলার খেলার সাথী একমাত্র বান্ধবী জান্নাতি আছে। তাদেরকেও দেখতে খুব ইচ্ছে হচ্ছে ধারার। কিন্তু এই মানুষটাকে বিরক্ত করতে মন চাইল না।